আসসালামু আলাইকুম। প্রায় 40 কিলোমিটার পথ পাড়ি দিয়েছি। আরও 5 কিলোমিটার পথ পাড়ি দিলে টেকনাফ উপজেলা পর্যন্ত যেতে পারবো। শরীরটা এখন আর সাপোর্ট দিচ্ছে না, জানি না কত দূর যেতে পারবো। কক্সবাজার থেকে টেকনাফ সমুদ্রের ধারে টানা প্রায় ৪৫ কিলোমিটার পথ 2 দিনে হেঁটে পাড়ি দিব। একপাশে বিশাল বঙ্গোপসাগর আর অন্য পাশে সবুজ পাহাড় আর জেলেদের ছোট ছোট গ্রাম। প্রতিটা পদক্ষেপে শোনা গেছে ঢেউয়ের শব্দ, আর চোখের সামনে ভেসে উঠেছে জেলেদের সংগ্রামী জীবনের গল্প। ক্লান্তি ছিল, রোদও ছিল, পায়ে ব্যথাও ছিল, তবুও থেমে যায়নি। কারণ এই যাত্রাটা শুধু গন্তব্যে পৌঁছানোর জন্য নয়, এটা ছিল এক নতুন অভিজ্ঞতা। সমুদ্রকে খুব কাছ থেকে দেখা আর সমুদ্রের পাড়ের মানুষের সংগ্রামী জীবন আর বাস্তবতাকে অনুভব করাই ছিল এই পথ চলার আসল উদ্দেশ্য। আমাদের যাত্রা শুরু হলো ঢাকার আরামবাগ বাস স্ট্যান্ড থেকে কক্সবাজারের উদ্দেশ্যে। ঢাকা থেকে কক্সবাজারের নন এসি বাস ভাড়া 1000 টাকা, আর যদি এসি বা স্লিপারে যেতে চান সেক্ষেত্রে ভাড়া পড়বে 1400 থেকে 1800 টাকার মতো। আবার চাইলে ট্রেনে করেও যেতে পারবেন। সেক্ষেত্রে 10 দিন আগেই ট্রেনের টিকিট কেটে রাখা ভালো, না হলে টিকিট পাওয়া বেশ মুশকিল ব্যাপার। অলরেডি কলাতলি যে মোড় আছে, মোড়ে চলে আসছি। এখানেই কিন্তু বাসগুলো নামিয়ে দেয়। আমাদের যে বাসটা ছিল এটা অনেক বেশি লেট করছে। একটা স্লিপার কোচে আসছি, মানে এত একটা বাজে এক্সপিরিয়েন্স হয়েছে। আইকনিক এক্সপ্রেস আর কি। গতকালকে আমরা রাত 9টায় রওনা দিছিলাম, আজকে 9টার উপরে বেজে গেছে এই কক্সবাজার আসতে আসতে। তবে এখন আমরা কলাতলি যে মোড় আছে, মোড় থেকে সকালে নাস্তা করব, তারপরে কলাতলি বিচ থেকে হাঁটা শুরু করব। আমার পিছনে দেখতেছেন এটা হলো কলাতলি বিচ। এটা কিন্তু কক্সবাজারের সবচেয়ে জনপ্রিয় বিচ একটা। এখানে মানুষের ভিড় সবসময় লেগে থাকে। এখনও দেখেন কত প্রচুর মানুষ। পিছনে কলাতলি বিচ রেখে আসছি, সামনের দিকে হেঁটে যাচ্ছি। তবে যত সামনে যাব তত কিন্তু মানুষের কোলাহল আর হইচই যেই জিনিসটা আছে এটা একদমই কমে যাবে। অনেকটাই সময় লাগবে এটা বুঝতেছি, আর অনেকখানি কষ্ট করাও লাগবে। আমাদের হাঁটার পথ শুরু হলো। সমুদ্রের পাড়ে ছোট ছোট বাচ্চারা খেলায় মেতে আছে। তাদের হাসি আর আনন্দ দেখে আমি যেন ফিরে যেতে চাইলাম নিজের শৈশবে। কিছুটা সময়ের জন্য সবকিছু ভুলে শুধু সেই মুহূর্তটা উপভোগ করছিলাম। কেউ সমুদ্র থেকে চমৎকার স্টারফিশ ধরে নিয়ে এসেছে, আবার কেউ ছবি তুলতে খুব বেশি ব্যস্ত। এইসব দৃশ্য দেখতে দেখতে আমি ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। এই সমুদ্র সৈকত প্রায় 120 কিলোমিটার লম্বা, যা পৃথিবীর দীর্ঘতম ন্যাচারাল সি বিচ। কয়েকবারই গেছি গাড়িতে করে, তবে এবার হেঁটে হেঁটে যাচ্ছি টেকনাফের দিকে। জানি না কত দূর যেতে পারবো আজকে। তারপরে আজকে রাতে থাকার ব্যবস্থা করতে হবে। খাবারও কিন্তু ওইভাবে কোনো নিয়ে নেই, জাস্ট পানি নিয়ে নিছি। প্রায় 1 ঘন্টা হবে হাঁটতেছি, অনেকখানি চলে আসছি। এখন কিন্তু আশেপাশে কোনো মানুষ নেই। কলাতলি বিচ অনেকটাই পিছিয়ে রেখে আসছি। যে সামনে দেখা যাচ্ছে ওটা হলো হিমছড়ি যে পাহাড়টা আছে সেটা। আর এই পাশে যদি আপনারা সমুদ্রের পাড় দিয়ে যান, অসাধারণ কিছু দৃশ্য দেখা যাবে। এই যে একটা দোকান পাইছি, এখানে কেক কিনে খাচ্ছি। আপনাদের এখানে কয়টা ফ্যামিলি থাকে? আছে সদস্য 200-র মতো। 200-র মতো। বাসা 100। সবাই কি মাছ ধরার কাজে নিয়োজিত? হ্যাঁ, সবাই জেলে না? এই জায়গাটা দরিয়ানগর সি বিচের একটি অংশ। এখানে জেলেদের একটি ছোট্ট পল্লী রয়েছে। প্রায় 100টি ঘর নিয়ে গঠিত এই বসতি। 300 থেকে 400 মানুষ এখানে বসবাস করে। এখানে প্রায় সবাই জেলে। রাত হলেই তারা নৌকা নিয়ে সমুদ্রে চলে যায়, ঢেউয়ের সাথে লড়াই করেই মাছ ধরে নিয়ে আসে। সকাল 7টা থেকে 8টার মধ্যে তারা আবার তীরে ফিরে আসে।
সেই মাছ বিক্রি করেই চলে তাদের সংসার। দিনের বেলাতেও বসে থাকে না, কেউ জাল ঠিক করছে, কেউ আবার পরের দিনের জন্য প্রস্তুতি নিচ্ছে। এই ছোট্ট পল্লীটা যেন সমুদ্রের সাথে লড়াই করে বেঁচে থাকার এক জীবন্ত গল্প। ওনাদেরই একটা ঘরে পারমিশন নিয়ে প্রবেশ করতেছি আর কি। এরকম ঘরের ভিতরে কিন্তু ওনারা থাকে। 2টা রুম না তোমাদের? এটা কি তোমার বাসা? কয়জন থাকো এখানে? 5 জন? 2 রুমে 5 জন না? মানে যেই দোকানটা থেকে আমরা কেক খাইছি ওই দোকানটার মালিকের বাসাই হলো এটা আর কি। ওনারা 5 জন থাকে, একটা ফ্যামিলি থাকে এখানে। দরিয়ানগর সি বিচ, এখানে কিন্তু প্যারাসিলিং করা যায়। আপনারা চাইলে প্যারাসিলিং করতে পারবেন। এখানে 2500 টাকা নেয় আর কি। আমরা এই যে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখন কিন্তু বিচের পাড়ে মানুষ একদমই কমে গেছে, শুধু আমরাই আছি। প্রায় 120 কিলোমিটার সমুদ্র সৈকতের অল্প কিছু জায়গায় কিন্তু মানুষ ভিড় লেগে থাকে, আর পুরো সমুদ্র সৈকত থাকে ফাঁকা। আমবাত্তা আর ডাব। আমবত্তা কত করে? আমবাত্তা 20 টাকা 1 কাপ। এটা হলো লাল কাঁকড়ার বিচ। এখানে অনেকক্ষণই ওয়েট করলাম, প্রায় 20-25 মিনিটের মতো। আবারও হাঁটা শুরু করতে হবে। এই নৈসর্গিক সৌন্দর্য দেখতে দেখতে সমুদ্রের পার ধরে আমরা হেঁটে চলেছি। লাল কাঁকড়ার বিচ পার হয়ে চলে আসছি। আর এই যে দেখেন আমার কিছু বন্ধু বান্ধব আছে, সবাই হাই দিয়ে দো একটা। এগুলো হলো আমার বন্ধু, এই বিচের পাড়ে দেখা হয়েছে। ওরা কিন্তু খুব সুন্দর সুন্দর ফটো তুলে দেয় মানুষের, আর মানুষ খুশি হয়ে যা দেয় আর কি। আর ওই যে সামনের দিকে আমরা হেঁটে হেঁটে যাবো, আরো অনেক দূর যেতে হবে। এই বিচের পাড় ধরে হাঁটতেছি অনেকক্ষণ যাবো তো ওদের সাথে। সূর্য ডুবে যেতে আর বেশি সময় বাকি নেই। এর মধ্যে আমাদের রাতে থাকার জায়গা খুঁজে নিতে হবে। যেই জায়গাটাতে এখন হাঁটছি এখানে একদমই মানুষ নেই, আর সর্বোচ্চ 1 ঘন্টা হাঁটা যাবে। তারপরেই নেমে আসবে অন্ধকার, আর অন্ধকার নামার আগেই রাতে থাকার জন্য নিরাপদ একটা জায়গা খুঁজে বের করা খুব জরুরি। কারণ এই নির্জন সমুদ্রের পাড়ে রাত মানেই এক ভিন্ন বাস্তবতা। সারাদিন হাঁটাহাঁটি করার পরে চলে আসছি একদম রেজু খালের সামনে। আর এই যে দেখেন এটাই হলো সেই রেজু খাল। তো এটা পারও হইতে পারি নাই, আর অনেকক্ষণ দাঁড়ায় ছিলাম নৌকার জন্য, পার হইতে পারি নাই। একদম ব্রিজ দিয়ে যাওয়া লাগবে যদি এখান দিয়ে পার হইতে না পারি। আর অলরেডি সন্ধ্যাও হয়ে গেছে। এখানেই একটা রিসোর্টের সাথে কথা বলে এখানেই এই যে আমাদের টেন্টের ব্যবস্থা করছে, এখানে আজকে রাত্রে থাকবো আর কি এই জায়গাটাতে। তারপরে আজকে রাত্রে থেকে কালকে সকালে ভোরে এখান থেকে আবার রওনা দিতে হবে। অনেকখানি পথ বাকি রয়ে গেছে এখনো। আমরা বসে আছি সমুদ্রের ধারে। সূর্য ধীরে ধীরে অস্ত যাচ্ছে। সামনে ছোট ছোট বাচ্চারা ফুটবল খেলছে, আর আমরা তাঁবুর ভেতর থেকে সেই দৃশ্য উপভোগ করছি। চারপাশের এই শান্ত সৌন্দর্য সারাদিনের সব ক্লান্তি যেন মুহূর্তেই মুছে দিল। আমার কাছে যে কোনো ভ্রমণের সবচেয়ে সুন্দর 2টি সময়, সূর্য উদয় আর সূর্যাস্ত। এই 2টি মুহূর্ত ভ্রমণকে স্মরণীয় করে তোলে। অলরেডি সূর্য অস্ত চলে গেছে, আর আমরা আমাদের টেন্টে আছি। আমরা মাত্র 2 জন আসছি, ভাবছিলাম আরো অনেক পথ যাব। প্রায় ইনানি পার হয়ে যাওয়ার একটা প্ল্যান ছিল, তবে মনে হচ্ছে কালকে অনেক বেশি সমস্যা হয়ে যাবে। আমি বুঝতেছি না আসলে কালকের মধ্যে কমপ্লিট করতে পারবো কিনা। মাছ ধরতে চলে আসছি। এক বড় ভাই আছে এখানে, উনি মাছ ধরতে আসছে ওনার সাথেই, ওনার নৌকায়। এই যে দেখেন রেজু খাল আছে, ওই খালের দিকে আছি আর কি। ক্যামেরাতে তেমন কিছু দেখাইতে পারবো কিনা আমি জানি না, তবে চেষ্টা করবো আর কি। ওরে মাছ ধরা শেষ করে
যাইতেছি, প্রায় 12টার মতো বেজে গেছে। আপনাদের তো দেখাই নেই, কিন্তু রিসোর্টের পাশেই রেস্টুরেন্ট আছে, সেখানে বসে আমরা কিন্তু খাওয়া দাওয়া করছি। কালকে সকালে আবার আপনাদের সাথে কথা হবে, দেখা হবে ইনশাল্লাহ। গুড মর্নিং সবাইকে। কক্সবাজারের রেজুখালের একদমই পাশে কিছু রিসোর্ট আছে। এই রিসোর্টগুলোর সামনেই আমরা কিন্তু ক্যাম্প করছি, ওনাদের থেকে অনুমতি নিয়ে একটা রিসোর্টের। নৌকা দিয়ে পার হতে হবে রেজুখালটা। কালকে রাত্রে আমরা মাছ ধরতে গেছিলাম, অসাধারণ কিছু, মানে এগুলো তো সবকিছু ক্যামেরাতে ক্যাপচার করা আসলে সম্ভব না, তবে অসাধারণ কিছু মুহূর্ত আমি কাটাইছি কালকে রাত্রে। এক পাশে পাহাড়, আরেক পাশে সমুদ্র। সূর্যের আলো পড়তেই পাহাড় যেন তার আসল সৌন্দর্য তুলে ধরেছে। পাহাড়ের গায়ে বেসে থাকা মেঘ আর সামনে থাকা সমুদ্র সব মিলিয়ে এক অপূর্ব দৃশ্য তৈরি করেছে। এদিকে রাতে মাছ ধরতে যাওয়া জেলেদের ট্রলারগুলো ধীরে ধীরে তীরের দিকে আসতে শুরু করেছে। এই জায়গাটায় রাতে তাঁবু টানানোর জন্য ব্যবস্থা করে দিয়েছে, সাথে কিছু সার্ভিস, তাই তাদের 500 টাকা দিতে হয়েছে। এখন তাঁবু গুছিয়ে আমরা আবারও সমুদ্রের পার ধরে হাঁটা শুরু করব। সামনে আছে রেজুখাল, আর তারপরেই অপেক্ষা করছে নতুন পথ আর নতুন অভিজ্ঞতা। আমরা অলরেডি আমাদের টেন্ট গুছায় বের হয়ে গেছি, আর এই যে রেজুখাল যেটা আছে এটা পার হবো এখন নৌকায় করে। তারপরে ওই পাশ থেকে আবার হাঁটা শুরু করব। প্রায় 7টার মতো বেজে গেছে। এই নৌকাটাতে করে পার হয়েছি, এই জায়গাটা থেকে হাঁটা শুরু হবে। এখানে কিন্তু একদমই লোক নাই। সমুদ্রের পাড়ে অসাধারণ সুন্দর একটা গ্রাম, অনেকগুলো ঘর আছে একসাথে, প্রায় 200-র মতো হবে। রেজুখাল পার হয়ে কিছু দূর এগোতেই চোখে পড়ে একটি জেলে পল্লী। প্রায় 200টি ঘর নিয়ে গঠিত এই গ্রাম। অধিকাংশ মানুষ মাছ ধরার পেশার সাথে জড়িত। মানে সবাই কি মাছ ধরে? সবাই মাছ ধরে খায় না? গতকাল রাত্রে 11টায় ওনারা কিন্তু মাছ ধরতে গেছে, আজকে চলে আসছে একদম সকাল সকালই। অনেকগুলো মাছই পাইছে ওনারা। আর এই যে ট্রলারে করে অনেকজন কিন্তু একসাথে ওনারা মাছ ধরতে যায়। দিন যত গড়াচ্ছে সূর্যর তাপ কিন্তু আস্তে আস্তে বাড়তেছে। আবারও সামনের দিকে হেঁটে যাব। কত বিক্রি করলেন? 350 টাকা। কয় কেজি হবে? 5 কেজি 6 কেজি হইব। 6 কেজি 350 টাকা। সাথে সাথে মারা গেছে। গুলি করছিল নাকি? গুলি করছিল। গুলি করছে? ডাকাতি করতে আইছে না? টাকা পয়সা পাইছে, অনেক কিছু পাইছে। কি কি উদ্দেশ্যে মারছে তো জানে না আল্লাহ। ওদের উদ্দেশ্য কি আমরা জানি না। যারা মারছে জেলে আছে না? 7 জনকে ধরে ফেলেছে একসাথে। ও এর 8 মাস আগে আপনারা এই জন্যই চলে আসছেন এই জায়গায়? ওই জায়গায় পোলাবান চোখের সামনে তো পোলাবান ভয় পাইছে, কান্নাকাটি করে দেখে। বুঝতে পারছি। অনেক সুন্দর বাড়ি ঘর আছে, সুপারি বাগান আছে, কি করব। এই জন্য চলে আসছেন ওদিক থেকে। ঝাউবনের ভিতরে একটা মাত্র বাড়ি, সেই বাড়িতে কিন্তু আমরা কথা বলে আসলাম, মানে কি কারণে ওনারা এই ঝাউবনের মধ্যে একা থাকতেছে জিজ্ঞেস করলাম। ওরা বললো যে 8 মাস আগে ওনাদের এখানে ডাকাতি ধরছিল, মানে ওনাদের যে গ্রাম আছে ওইখানে ওনাদের বাড়িতে। তারপর থেকে ওনার বাচ্চারা নাকি অনেক ভয় পায়, ওইখানে থাকতে চায় না, এই জন্য এইখানে এসে আশ্রয় নিছে। ইনানি সি বিচে চলে আসছি, অনেকক্ষণই লাগলো, প্রায় 2 ঘন্টার মতো সময় লাগছে। আমরা যে রিজুখাল ছিলাম সেখান থেকে প্রায় 8 কিলোমিটার জায়গা পাড়ি দিছি, খুবই কম, আরও দূরত্ব হাঁটতে হবে। আমরা ভিডিও করতেছি সেজন্য আমাদের একটু লেট হইতেছে। ইনানি বিচের পাশেই একটা হোটেল থেকে খাবার খেয়ে আবারও হাঁটা শুরু করলাম। সামনে এখনো অনেক পথ বাকি। সমুদ্রের সৌন্দর্য যেমন মুগ্ধ করছে, তেমনি সূর্যের তীব্র রোদ শরীরকে করেছে ক্লান্ত।
ইনানি যে জেটি ঘাটটা আছে সেটা পিছনে রেখে আসছি। আর এই যে দেখেন সামনের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি আমরা, একদম পাটোয়াটেক যে সি বিচ আছে সেখানে যেয়ে তারপরে আমরা থামবো ইনশাল্লাহ। সমুদ্রের ধারে বিশাল ঝাউবনের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি। ঢেউর শব্দ কানে আসছে, চারপাশে জেলেরা মাছ ধরছে, কেউ বিক্রি করছে। জীবন যেন এখানে থেমে নেই এক মুহূর্তের জন্য। আর এই দৃশ্য দেখে আমি ভাবছি আল্লাহর কি অসীম সৃষ্টি। যুগ যুগ ধরে প্রতিদিন মানুষ এই সমুদ্র থেকে মাছ ধরছে, তবুও মাছ শেষ হয়ে যাচ্ছে না। কি সুন্দরভাবে রিজিকের ব্যবস্থা করে রেখেছেন। এই দৃশ্যটা শুধু চোখে দেখার নয়, মনে অনুভব করার মতো। একটা প্রশান্তি, একটা কৃতজ্ঞতার, একটা গভীর উপলব্ধি। মাদার বনিয়া বিচ নামের একটা বিচে চলে আসছি। আর এই যে দেখেন এটা ছোটবেলায় দেখা গেছে। ভাই একটা হাই দিয়ে দাও। তোমরা মাছ ধরতে যাও এই নৌকা দিয়ে যাও, সাম্বান দিয়ে? সত্যি যায়? তোমরাও যাও? সত্যি যাও সাম্বান দিয়ে? পারি না, আমাদের বাপ যায়। প্রায় 2 দিন হয়ে গেছে হাঁটতেছি, গোসলও করি নেই গতকালকে, আজকে তাই গোসল করলাম। সমুদ্রের আওয়াজ শুনতে পাচ্ছেন হয়তো বা, সমুদ্রের পাশেই একটা ক্যানেলের মতো গেছে, সেখানেই গোসল করতেছি। চমৎকার নীল পানি। গোসল শেষ করে অলরেডি জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি, আবারও হাঁটা শুরু করতে হবে। সূর্যাস্ত যেতে আর বেশি সময় বাকি নেই। আকাশটা ধীরে ধীরে লালচে হয়ে উঠছে। আমাদের সামনে ছোট্ট একটা খাল, সেটা পেরিয়ে যেতে হবে। তারপর টেকনাফ প্রবেশ গেট পর্যন্ত যেতে এখনো প্রায় আরো 2 কিলোমিটার পথ বাকি। সময় কম, তাই থামার সুযোগ নেই। আমরা হাঁটছি খুব দ্রুত, যেন সূর্যটা ডুবে যাওয়ার আগেই গন্তব্যে পৌঁছাতে পারি। অলরেডি সূর্যাস্ত চলে গেছে। আমরা এই শ্যামলাপুর থেকে, মানে ম্যাপে দেখলাম এই জায়গাটার নাম শ্যামলাপুর। আমরা এখন রাস্তার দিকে হেঁটে হেঁটে যাচ্ছি। আমরা মাত্র বিচ থেকে উঠলাম, আর এই যে এটা হলো টেকনাফের প্রবেশ গেট। একদমই অন্ধকার হয়ে গেছে, জানি না আমাকে ভালোভাবে দেখা যাচ্ছে কিনা। এই যে দেখেন এটা হলো টেকনাফের প্রবেশ গেট আর কি। এরপরেই টেকনাফ শুরু হয়, আর এখান থেকে আমাদের আবারও কক্সবাজারের দিকে ব্যাক করতে হবে।